17টা বছর কেন বিএনপি এবং জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতার অংশীদার হতে পারেনি, এটা যে শুধুমাত্র মানে আওয়ামী লীগের কারণে তারা পারেনি তা কিন্তু নয়। হ্যাঁ, সেটা এটা বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন আছেন তিনিও কিন্তু তার ফেসবুক স্ট্যাটাসে আকারে ইঙ্গিতে কিন্তু বুঝিয়েছেন যে তার দেশে ফেরত যাওয়া তার একক নিয়ন্ত্রণাধীন নয়। কেন? কার নিয়ন্ত্রণাধীন? কার কাছ থেকে অনুমতি লাগবে? হ্যাঁ, নিশ্চয়ই সেখানে এমন কোন শক্তি তার বিষয়ে সেই ধরনের মনোভাব পোষণ করেছেন যারা তার সেই সময়ে দেশে ফেরত আসার বিষয়ে, আমরা তো ক্ষমতায় ছিলাম না 15 মাস, 16 মাস, 16 মাস আমরা না থাকার পরে তাকে এখানে আসতে হলো। অর্থাৎ একটা বৃহৎ রাজনৈতিক শক্তি বলি বা বিশ্ব শক্তি, বা একটি না, আমি বলবো কয়েকটি, নিশ্চয়ই সেই ধরনের মানে অবজারভেশন বা অবজেকশন বা রিজার্ভেশন ছিল তার ফেরত আসার ব্যাপারে বা বিএনপি রাজনীতির বিষয়ে। মহিবুল হাসান চৌধুরী নওফেল, মানে প্রশ্নটা সরাসরি যে তারেক রহমান ফেরবার পর তাকে ঘিরে দেশের মানুষের যে পরিমাণ উৎসাহ, ইতিবাচক উৎসাহ, যে তিনি একটা ঐক্যবদ্ধ শান্তির বাংলাদেশ গড়ে তুলতে নেতৃত্বের ভূমিকা রাখতে পারবেন সে বিষয়ে যে প্রত্যাশা, এর পাশাপাশি ভারত সরকার বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর যেভাবে শোক বার্তা পাঠাতে পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়ে দিল, প্রতিরক্ষা মন্ত্রীকে বাংলাদেশ হাইকমিশনে পাঠালো, তাতে এটা পরিষ্কার কিনা যে ভারত সরকার ভীষণ আকুল ভাবে বিএনপির সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুলতে চাইছে। আওয়ামী লীগ তো তাহলে আরো বোধহয় সংকটে পড়লো। আপনাদের মিত্র ভারত এখন তারেক রহমানকে ক্ষমতায় চাইছে। দেখুন, ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটা কোনো দল দ্বারা নির্দেশিত কখনোই হয়নি এবং আগামীতেও হবে না। সেটা আমার দল বলি বা বিএনপি বলি বা অন্য যে কোনো দলই হোক, বাংলাদেশের আমাদের যে 55 বছরের ইতিহাস, জন্মের পর থেকে এবছর 55 বছর হলো, এর বেশিরভাগ সময় তো আওয়ামী লীগ ব্যতীত অন্যান্য রাজনৈতিক শক্তি বলি বা সামরিক শক্তি বলি তারাই কিন্তু দেশ শাসন করেছে। তো সেই সময়টাতে এই দীর্ঘ সময়ের মধ্যে কি বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্কটা সেটা কি কখনো ছিল না? তো আমরা আমাদের সময়ে আমাদের দুই দেশের যে সম্পর্ক সেটাকে কাজে লাগিয়ে দেশের জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করেছি। কিন্তু প্রচারণাটা আমাদের যেই রাজনৈতিক প্রতিপক্ষ তারা প্রচারণাটা এমন করেছে যে ভারতীয় আধিপত্যবাদ ইত্যাদি নানান ধরনের একটা, আমি বলবো একটা আজগুবি এবং উজবুকি, হ্যাঁ উজবুকি একটা ন্যারেটিভ আমাদের দেশের মানুষের সস্তা জনপ্রিয়তার জন্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজনীতির মাঠ সবখানে সবসময় চালিয়ে এসছে, এখনো চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে 2001 সালে যখন বিএনপি এবং জামায়াতের নেতৃত্বে 4 দলীয় ঐক্যজোট মানে ক্ষমতায় আসলো সূক্ষ্ম কারচুপির মাধ্যমে, তখন কি ভারতের সাথে সেই সরকারের সম্পর্ক বিদ্যমান ছিল না? সম্পর্কের পারদটা তারা থাকলে যেটা হয়, যেহেতু বাংলাদেশকে প্রায় সময় তারা ভারতের নানান বিচ্ছিন্নতাবাদী শক্তি, সন্ত্রাসবাদী শক্তির সহযোগিতায় আমাদের দেশের যে ভূমি, আমাদের দেশের সেনাবাহিনী, গোয়েন্দা বাহিনী, হ্যাঁ এগুলোকে যেভাবে তারা কাজে লাগিয়ে ভারতে অস্থিতিশীলতা করতে চায়, এই কারণে সম্পর্কটা অনেক সময় সেটা পরিবর্তিত হয়ে যায় বা সেটাতে মানে এক ধরনের ছেদ আসে। তার মানে এই নয় যে তাদের সাথে, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আওয়ামী লীগ বা আমাদের নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সময়টাতেই একটা বিশেষ সম্পর্ক থাকে, অন্যান্য সময় থাকে না, এটা কিন্তু কোনোভাবেই মানে মানে গ্রহণযোগ্য না এই ন্যারেটিভটা। তো সুতরাং আগামীতে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে তাদের সাথেই একই ধরনের সম্পর্কই হবে। বিষয়টা হচ্ছে যারা দায়িত্বে থাকবেন তারা কিভাবে সেই সম্পর্কটাকে মানুষের কাছে একটা হচ্ছে প্রকাশিত করছেন, আর একটা হচ্ছে কিভাবে সেটাকে মানে ব্যবহার করছেন। এই যে যে ইউনূসের অবৈধ সরকার, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে দ্বিপাক্ষিক বাণিজ্য হয়, কোন জায়গাতে $1 কি কমেছে এই সরকারের সময়? তারা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা বলছিল সারাদিন ধরে। তারা কিছু উন্মাদ, কিছু মানে একেবারে আমি বলবো যে নৈরাজ্য প্রবণ কিছু ছেলে পেলেকে দিয়ে যে দিল্লি না ঢাকা স্লোগান দেয়ালো, কিন্তু চাল বলেন, পেঁয়াজ বলেন, ডাল বলেন, ঔষধ বলেন, সবকিছু তো ভারত থেকে তারা আনছে। তুলো এনে সুতো করছে, সুতো দিয়ে গার্মেন্টস তৈরি হচ্ছে, তাই না? এমনকি আমাদের
টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি, তিনি বলেছেন ভারত থেকে সুতা আমদানি বাংলাদেশে 128% বেড়েছে। তো সুতরাং এই সরকার সারাদিন এই ভারত বিরোধী একটা তথাকথিত আধিপত্যবাদের কথা বলে মানুষকে মানে সস্তা জনপ্রিয়তা জনগণ থেকে নিচ্ছে, কিন্তু তাদের সময় তো 1 টাকার বাণিজ্যও কমেনি, 1 টাকার বাণিজ্যও কমেনি। সুতরাং মানে এটা তো পর্যবেক্ষকদের বিশ্লেষণটা তো এমনই যে ওই যে আপনি নৈরাজ্য প্রবণ বলছেন যে একটা এমন উন্মাদনা তৈরি হয়েছে, ভারত বিরোধী উন্মাদনা, এবং যেই সরকারের সঙ্গে আসলে আলোচনাই চালানো যাচ্ছে না, কোনো রকম সম্পর্ক রাখাই সম্ভব হচ্ছে না ভারত সরকারের পক্ষে। কাজেই ভারত সরকার এখন ভীষণ উৎসাহিত বোধ করছে যে যদি তারেক রহমান সরকার বা বিএনপি সরকার বাংলাদেশে আসে, তাহলে তাদের যেহেতু আগের অভিজ্ঞতা আছে খালেদা জিয়া সরকারের সঙ্গে সম্পর্ক রাখার, সম্পর্ক উন্নয়নের, কাজেই তারা একটা স্থিতিশীলতা পাবে এই সম্পর্কের ক্ষেত্রে, সেটা তাদের উৎসাহের একটা কারণ। তো সেটা আপনাদেরকে বিচলিত করে কিনা? কারণ আপনারা তো ভেবেছিলেন 10 ট্রাক অস্ত্র, তারপর জঙ্গিবাদের বিকাশ, এমন বা প্রণব মুখার্জির সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাৎ না করা, এমন নানা কারণে বিএনপি আর ভারতের সম্পর্কটা আর কখনো ভালো হবে না। আবারও বলছি, এটা কোনো দল বিশেষে সেটা নির্ভর করবে না। একটা বিষয় আমি আমার নিজের ব্যক্তিগত যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণ থেকে আমি মনে করি ভারত না, শুধু যে কোনো রাষ্ট্রই একটি রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে যখন সেই রাষ্ট্রে একটা রাজনৈতিক সরকার থাকে, সেটা হতে পারে ওয়ান পার্টি স্টেট, কমিউনিস্ট পার্টির সরকার, অথবা মাল্টি পার্টি স্টেট হলে এক এক সময় এক এক ধরনের আদর্শের সরকার আসবে, কিন্তু রাজনৈতিক সরকার যখন থাকে তখন সেই রাজনৈতিক সরকারের সাথে বা রাজনৈতিক দল কর্তৃক তৈরি করা সরকারের সাথে যারা স্থায়ী পার্টনার, অংশীদার, তারা সবচেয়ে বেশি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনি দেখবেন যে সমস্ত দেশে অন্তর্বর্তীকালীন সরকারগুলো গঠিত হয়েছে মানে কিছু সুশীল সমাজের এনজিও শ্রেণীর কিছু ব্যক্তিবর্গ দ্বারা, তারা তো আসলে স্টেট ক্রাফটিং এর যে বিষয়টা, রাষ্ট্র পরিচালনা, যে রাষ্ট্রের প্রতিষ্ঠান কিভাবে পরিচালিত করতে হবে, সেগুলোর বিষয়ে তারা উদাসীন থাকে। তাদের একটা মানে ইউটোপিয়ান ভিশন থাকে, তারা রাজনীতিকে ঘৃণা করে, রাজনীতিবিদদেরকে ঘৃণা করে, আমলাতন্ত্রকে ঘৃণা করে, সবাইকে ঘৃণা করে এবং নিজেদেরকে শুধু ভালোবাসে। এই ধরনের ব্যক্তিরা পৃথিবীতে যেখানেই এই এলিট সমাজ যেখানেই রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, সেগুলোর সাথে কিন্তু বিশ্ব সংস্থাগুলো, বিশ্ব ব্যাংক বলেন, এই যে বিশ্ব ব্যাংকের কথাই আমি ধরি, তারা কিন্তু বলে দিয়েছে সরাসরি যে ইউনুসের সাথে তারা কোনো ধরনের মানে ডিলিং করবেন না। এই যে আজকে পশ্চিমা শক্তির সাথে ওয়াইন খেয়ে, চিজ খেয়ে তার এত সম্পর্ক সে সৃষ্টি করলো, কিন্তু তাকে সরকারে পেয়ে কিন্তু পশ্চিমা কোনো প্রতিষ্ঠান, তারা তো আলটিমেটলি প্রতিষ্ঠান চালাবে, প্রতিষ্ঠানগুলো কিন্তু কোনোভাবেই স্বাচ্ছন্দ্য বোধ করছে না। এবং আইএমএফ কিন্তু বলে দিয়েছে রাজনৈতিক সরকার ব্যতীত তারা কোনো ধরনের লোনও কিন্তু তারা ছাড় দেবে না। কেন বলছে? কারণ এই এনজিও পার্টিরা, এনজিও সুশীলরা কিন্তু ওই যে বলছি যে কোন পদক্ষেপ নিলে দেশের জনগণের কি ইম্প্যাক্টটা হতে পারে এবং সেটার ফলে তার রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে, সেটা কিন্তু যে কোনো রাজনৈতিক দল, সেটা জামায়াত ইসলামের মতন রাজনৈতিক দলও কিন্তু ভেবে চিনতে নেবে। সেটা এই যে আদিল বা আসিফ নজরুল বা রিজওয়ানা হাসান, যারা এনজিও ব্যাকগ্রাউন্ড থেকে বা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে হঠাৎ করে চলে এসছে, এনজিও পরিচালনাকারীরা কিন্তু কারো কিছু ধার ধারে না, তাদের কোনো ধরনের জবাবদিহিতা থাকে না। এবং এই জবাবদিহিতাবিহীন সরকারগুলো যখন থাকে, তাদের সাথে কখনোই কোনো রাষ্ট্রই স্থায়ী আলোচনা করে না। হ্যাঁ, কিছু রাষ্ট্র করবে যারা তাদের ক্রীড়নক হিসেবে কাজ করেছে, যারা তাদেরকে ক্ষমতায় বসেছে। পাকিস্তান, ইউনূস সরকার আসার পরে যে পরিমাণ লম্ফজম্ফ করছে, সেই পরিমাণ লম্ফজম্ফ তো পাকিস্তান ওই 2001 থেকে 2006 সালে যে বিএনপি জামায়াতের সরকার ছিল, তখন আমরা তাদেরকে এত লম্ফজম্ফ করতে দেখিনি। কেন? কারণ তাদের যে জঙ্গি গোষ্ঠী, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, তারাই কিন্তু আজকে স্বীকার করছে, লস্করে তাইবা এবং জয়শে মোহাম্মদের যিনি নেতা, তারা কিন্তু বলছে যে তারা ট্রেন মুজাহিদিন কিন্তু তৈরি করেছে বাংলাদেশে। এটা কিন্তু বলাটা কিন্তু শুধু মুখের কথা না, কাজের মাধ্যমে কিন্তু তারা প্রমাণ করেছে তারা মুজাহিদিন অর্থাৎ জঙ্গি সন্ত্রাসী বাংলাদেশে তৈরি করেছে, রপ্তানি করেছে, প্রশিক্ষণ দিয়েছে। তো সুতরাং তাদের উৎসাহ সবচেয়ে বেশি থাকবে এই সরকারকে যতদিন আটকে রেখে, যতদিন ধরে রেখে কত কন্টেইনার অস্ত্র পাঠাতে পারে, কিভাবে তাদের সন্ত্রাসী গোষ্ঠীকে এখানে আবারও বীজ রোপণ করে দিতে পারে, সেটা কিন্তু তাদের একটা চেষ্টা থাকবে। ভবিষ্যতে জামায়াত ইসলামেরও যদি সরকার হয়, তাদেরও কিন্তু কিছু
যদি জনগণ যদি একটা ইনক্লুসিভ ইলেকশনে জামায়াত ইসলামীকেও চুজ করে নেয়, তাদেরও কিন্তু একটা বাধ্যবাধকতা থাকবে কতটুকু পরিমাণ জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদের সাথে তারা পাবলিকলি মানে দেখাবে। হয়তো গোপনে করেছে, যেটা আগে তারা করেছে, কিন্তু গোপনে করেছে। নিশ্চয়ই মানে আপনাদের নিশ্চয়ই এটাও একটা বিশ্লেষণ আছে, মানে ভারতে বাংলাদেশে তো এই বিশ্লেষণ হচ্ছে, বিশেষ করে ভারতীয় মিডিয়ায় হচ্ছে যে এই যে পাকিস্তান খালেদা জিয়ার মৃত্যুর পর তাদের দূত, তাদের সরকারের উচ্চপদস্থ কাউকে পাঠাচ্ছেন শুনবা মাত্র, মানে একরকমের এই যে আহ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর চলে যাওয়া, এবং মানে এটাতে তো একরকম স্পষ্ট যে ভারত আসলে বিএনপির সঙ্গে একটা মৈত্রীর বন্ধন তৈরি করতে চাইছে। মানে আপনারা তো একটা দীর্ঘ সময় 10 ট্রাকের কথা বলে, 10 ট্রাক অস্ত্র সহ নানা কথা বলে, তারপর মানে এই যে উত্তর পূর্বাঞ্চল ভারতের অস্থির থাকে বিএনপি বা জামাত ক্ষমতায় থাকলে কথা বলে আপনারা বরাবর বলে এসেছেন যে ভারতের আসলে আওয়ামী লীগ ছাড়া কোনো মিত্র নাই। এমনকি ভারতের পর্যবেক্ষকরাও বলছিলেন যে সে কারণেই সব ডিম তারা এক ঝুড়িতে রাখতে বাধ্য হয়েছিল। তো তাহলে এবার তো তারা ঝুড়ি পরিবর্তন করছে। আমরা এখন কখনোই বলিনি আওয়ামী লীগ ছাড়া ভারতের মানে ভারত বাংলাদেশের কারোর সাথে সম্পর্ক রাখতে পারবে না। ভারতের সাথে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের সম্পর্ক আছে। আপনি যখন ভারতীয় দূতাবাসের কোনো অনুষ্ঠানে যাবেন, আপনি সেখানে বিএনপির নেতা থেকে শুরু করে জামায়াত ইসলামীর নেতা ব্যতীত, এমনকি মানে চরমোনাইর পীর সেইখানকার নেতৃবৃন্দ কিন্তু সেখানে নিয়মিত গিয়েছেন। এটা কূটনৈতিক শিষ্টাচারের অংশ হিসেবে তারা সবসময় তাদেরকে মানে নিমন্ত্রণ করেছে এবং তারা গিয়েছে। এবং একটা জিনিস খেয়াল রাখবেন যে নির্বাচন বাংলাদেশে যতবারই হয়েছে, নির্বাচনের মাধ্যমে সেটা একপক্ষীয় সরকার, দ্বিপক্ষীয় সরকার, কিপক্ষীয় সরকার এসেছে, সেটা নিয়ে কিন্তু ভারত বা চীন, আমাদের আরেকটা প্রতিবেশী রাষ্ট্র, তারা কিন্তু কোনো ধরনের নির্বাচনের মান নিয়ে প্রশ্ন তোলে না। তারা তোলে সেই সরকারের, রাজনৈতিক সরকারের কার্যকলাপ নিয়ে বা কার্যক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে। তো আমাদের দেশে কি 2001 সালে আপনি দেখবেন যে একটা আলোচনা আছে বাজারে যে ভারতকে তৎকালীন সময়ে যে একটা টাটা মানে গ্রুপ, সেখানে তাদেরকে নাকি মানে গ্যাস বিক্রির আশা দিয়ে তৎকালীন সময়ে যে আজকে যে মাহমুদুর রহমান সারাদিন সারা রাত এখন ভারত বিরোধিতা জপছে, যে আমার দেশ পত্রিকার মানে সাংবাদিকতা ব্যাকগ্রাউন্ড থেকে না গিয়েও ব্যবসায়ী থেকে সাংবাদিকে পরিণত হওয়া বা নিজেকে পরিচয় দেয়া ব্যক্তি তখন পরিষ্কার বলছিল যে তারা প্রয়োজনে যে এই যে রিজার্ভ রাখার প্রয়োজন নেই গ্যাসের, তারা কিন্তু বিক্রি করবে, হ্যাঁ গ্যাস বিক্রি করবে, টাটা গ্রুপকে দেবে, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের প্রতিশ্রুতি আশা দিয়ে কিন্তু তারা সেই সম্পর্কটাকে একটা অন্য পর্যায়ে, একটা লেনদেনের পর্যায়ে নিয়ে যেতে চেয়েছিল, লেনদেনের পর্যায়ে। হ্যাঁ, পরবর্তীতে তাদের কার্যকলাপ কিন্তু সেটা প্রকাশিত হয়েছে। এবং ভারত না, শুধু মার্কিন যুক্তরাষ্ট্রও কিন্তু সেখানে ক্ষুব্ধ তাদের উপরে সেই সময়টাতে, যে পরিমাণ ভয়াবহ জঙ্গিবাদের উত্থান বাংলাদেশে হয়েছে এবং রাষ্ট্রীয় মদদে, হ্যাঁ যেটা বলছে যে স্টেট অ্যাক্টররা কিন্তু জড়িত ছিল প্রত্যেকটা ঘটনাতে। অর্থাৎ স্টেট অ্যাক্টররা জড়িত থাকলে যারা স্টেটের দায়িত্বে ছিলেন, নেতৃত্বে ছিলেন, তাদের তো দায় বর্তায়। তো সুতরাং সেই হিসেবেই কিন্তু বিএনপি কে বা জামায়াত ইসলামের নেতৃবৃন্দকে সেভাবে করে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতের কথা বাদ দিন, আরো দূরের দেশ, তারাও কিন্তু একভাবে একটা একঘরে করে ফেলেছিল রাজনৈতিকভাবে। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, 15 বছর বিএনপি আমাদের সরকারের সময় কিন্তু অ্যাক্টিভ ছিল, কিন্তু সে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারেনি, নির্বাচন নিয়ে যতই অভিযোগ করুক। তারপরে 2 বছর যেই তত্ত্বাবধায়ক সরকারের যেই আপনার যেই সরকার ছিল, মইনু আহমেদ এবং ফখরুদ্দিনের যে সরকার, সেই 2 বছর মিলিয়ে 17 বছর তারা কিন্তু এখন যদি আপনি বলেন যে এটা একমাত্র মানে মানে দেশীয় সমীকরণের অংশ হিসেবে ছিল, আমি সেটা মনে করি না। কারণ আন্তর্জাতিক মহলে বিএনপি এবং জামায়াত ইসলামীর এই অ্যালায়েন্সটা নিয়ে কিন্তু বিশ্বের যে তৎকালীন মানে বিরাজমান অবস্থা ছিল, যে ইসলামিক স্টেটের উত্থান হচ্ছে, আল কায়দার উত্থান হচ্ছে, সেইখানে দুষ্কৃতিকারী জঙ্গিবাদী গোষ্ঠীর সাথে যারা সম্পর্ক রাখবে তাদেরকে কিন্তু কেউ এক টেবিলে বসাতে দিত না, বসতে দিত না, কথাই শুনতে চাইতো না, যে রাজনৈতিক বিষয়ে আমরা ইন্টারফেয়ার করতে চাই না বলেই কিন্তু তাদেরকে ক্ষান্ত করতে। আপনাকে এটা জিনিস বুঝতে হবে, 17টা বছর কেন বিএনপি এবং জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতার অংশীদার হতে পারেনি, এটা যে শুধুমাত্র মানে আওয়ামী লীগের কারণে তারা পারেনি তা কিন্তু নয়। হ্যাঁ, সেটা এটা বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন আছেন, তিনিও কিন্তু তার ফেসবুক স্ট্যাটাসে আকারে ইঙ্গিতে কিন্তু বুঝিয়েছেন যে তার দেশে ফেরত যাওয়া তার একক নিয়ন্ত্রণাধীন নয়। কেন? কার নিয়ন্ত্রণাধীন? কার কাছ থেকে অনুমতি লাগবে? হ্যাঁ, নিশ্চয়ই সেখানে এমন কোন শক্তি
তার বিষয়ে সেই ধরনের মনোভাব পোষণ করেছেন যারা তার সেই সময়ে দেশে ফেরত আসার বিষয়ে, আমরা তো ক্ষমতায় ছিলাম না 15 মাস, 16 মাস, 16 মাস আমরা না থাকার পরে তাকে এখানে আসতে হলো। অর্থাৎ একটা বৃহৎ রাজনৈতিক শক্তি বলি বা বিশ্ব শক্তি, বা একটি না, আমি বলবো কয়েকটি, নিশ্চয়ই সেই ধরনের মানে অবজারভেশন বা অবজেকশন বা রিজার্ভেশন ছিল তার ফেরত আসার ব্যাপারে বা বিএনপি রাজনীতির বিষয়ে। সেই ক্ষেত্রে তাদের যে বৈশ্বিক সমীকরণের অংশ হিসেবে বাংলাদেশে জঙ্গিবাদের যে উত্থান হচ্ছে, সেই উত্থানের জায়গায়, রাজনৈতিক শূন্যতার জায়গায় তিনি আসলে কি কোনো শূন্যতার জায়গাটাতে উন্নতি হবে কিনা, সেই সমীকরণের অংশ হিসেবে হয়তো বা তারা তার কথা মতোই, তারেক রহমানের কথা মতোই, একক নিয়ন্ত্রণাধীন নয়, তাহলে সেই নিয়ন্ত্রণের জায়গা থেকে গ্রিন সিগন্যাল যাওয়াতেই, এটা যে এককভাবে ভারত বা এককভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বা এককভাবে যুক্তরাজ্য, তা কিন্তু নয়। এটা একটা সম্মিলিত সমীকরণ, এবং তাদের যেই নানান ইনফ্লুয়েন্স আমাদের দেশের ভেতরে আছে, আমি যদি বলি সেনাবাহিনী, আমি যদি বলি জুডিশিয়ারি, আমি যদি বলি এই যে সুশীল এনজিও গোষ্ঠী, যে সার্বিকভাবে আপনার ব্যবসায়িক প্রতিনিধি বা ছাত্র পর্যায়ে বা শ্রমিকদের মধ্যে তাদের যে একটা মানে আভ্যন্তরীণ রাজনীতিতে তাদের যে একটা অবস্থান আছেই, এই বিশ্ব শক্তিগুলোর সেই অবস্থান বা সেই স্টেক হোল্ডারের অংশ হিসেবে, সেই স্টেক হোল্ডিং এর অংশ হিসেবে তারা কিন্তু সেই জায়গাটাতে নিশ্চয়ই পরিস্থিতি বিবেচনায় সেই ধরনের গ্রিন সিগন্যাল দেওয়ায় তিনি গিয়েছেন। সেই যাওয়াটা যে একেবারে ভারতের মানে সিদ্ধান্ত বা ভারতের সাথে সম্পর্ক স্থাপন করা, সেটা আমি মনে করি না। আমি মনে করি এখানে অনেকগুলো সমীকরণ তাহলে কি এখানে আছে। তাদের সিদ্ধান্তেই কি তারেক রহমানের বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পর্কটা এত দূরত্বের হয়ে গেল? কারণ খালেদা জিয়ার বিএনপি আর জামায়াতে ইসলামী তো অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। সেটা কি আপনি যে বলছেন যে বিভিন্ন শক্তি, তারাই কি তারেক রহমানের বিএনপিকে জামায়াতে ইসলামী থেকে আলাদা করলো, এবং এই বিএনপি তার মানে একটা আলাদা বিএনপি, যে প্রত্যাশা তারেক রহমানের বক্তৃতা শুনেও সাধারণ মানুষের ভেতরেও মনে হয়েছে যে তিনি পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশের কথা বলছেন। তার মানে ওই যে 17 বছর নির্বাসনের পর যে তারেক রহমান গিয়ে বিএনপির হাল ধরলেন, সেই বিএনপি একটা আলাদা বিএনপি হবে, সে প্রত্যাশা, তার মানে এখন বিশ্বাস, তার মানে এখন বিদেশি নানা পক্ষ করছেন। দেখুন, দেশের সাধারণ নাগরিকরা তো সকলেই বিশ্বাস করতে চায় বা সেই বিষয়ে একটা আশা রাখতে চায়, যেই তারেক রহমান 17 বছর আগে বাংলাদেশ ছেড়েছিলেন এবং তার পরবর্তীতে 14-15 সালে তার যে রাজনৈতিক আগ্রাসী ভূমিকা ছিল, যে আগ্রাসী ব্যক্তিত্ব ছিল, 17 বছর পরে তারেক রহমান সেই আগ্রাসী ভূমিকা থেকে বেরিয়ে এসে পরিবর্তিত হয়ে দেশের বর্তমান বাস্তবতায় আরেক ধরনের ব্যক্তিত্ব নিজের মধ্যে মানে আনবেন বা সেই ধরনের মানসিকতার প্রতিফলন, এটা তো দেশের সাধারণ মানুষের সবার প্রত্যাশা, তাই না? তো তারা তো কেউ চায় না আবার জ্বালাও পোড়াও বাংলাদেশ আবার পরিণত হোক। আমরা কেউই চাই না, আওয়ামী লীগ কর্মী বলি বা দেশের সাধারণ নাগরিকরা বলি, আমরা কিন্তু কেউই সেটা চাই না। এই প্রত্যাশা থাকাটা তো অস্বাভাবিক কোনো প্রত্যাশা নয়, এবং সঠিক প্রত্যাশাই। আবার রাজনীতির যেই মানে কৌশলের অংশ হিসেবে যে জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগ, এই দুটো রাজনৈতিক দল, আবার বিএনপি, এই আরেকটি তৃতীয় মানে মানে আমাদের আরেকটি রাজনৈতিক দল, এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, এগুলো যে সবসময় একে অপরের প্রতিপক্ষ থাকবে বা ছিল বা আছে, তাও কিন্তু নয়। এখানে কিন্তু অনেক ধরনের মানে মানে সম্পর্ক পরিবর্তনের বিষয় থাকে। আপনি দেখবেন যে জামায়াত ইসলামী তো আওয়ামী লীগের যেই দাবি ছিল 1996 সালে, যে তত্ত্বাবধায়ক সরকারের যে দাবিটা ছিল, সেখানে তো জামায়াত ইসলামী বিএনপির বিরুদ্ধে সেখানে আওয়ামী লীগের সাথে যুগপৎ আন্দোলনও করেছে না? এবং সেই আন্দোলন করার ফলেই তো বেগম জিয়ার সরকার তৎকালীন সময়ে 15 দিনের মাথায় সংসদে আইন পাশ করে আবার পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আবার সেই একই জামায়াতে ইসলামী 2001 সালে কিন্তু মানে আওয়ামী লীগ সরকার আসার পরে 96-তে 5 বছর পরে 1 সালে তারা একসাথে নির্বাচন করে আবার তারা বিএনপির সাথে সেভাবে সরকার পরিবর্তনের সেই খেলায় অংশগ্রহণ করেছে। আবার দেখবেন যেই তত্ত্বাবধায়ক সরকারের সময়ে মানে 2 বছর সময়টাতে আওয়ামী লীগ এবং বিএনপির নেতৃবৃন্দ, শীর্ষ নেতৃবৃন্দ গ্রেফতার হলেন, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হলো শত শত। আর সেই সময় আমার বাবা বি.এম. মহিউদ্দিন চৌধুরী, তিনি মেয়র ছিলেন চট্টগ্রামের আওয়ামী লীগের। কিন্তু সেই সরকার যেই দিন তারেক রহমানকে 7ই মার্চ 2007 সালে গ্রেফতার করলো, একই দিনই বাংলাদেশে বলা হলো যে 7 জন মানে
চরম দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে গ্রেফতার করা হচ্ছে, তার মধ্যে তৃতীয় বা চতুর্থ জনের নাম দিয়েছিল আমার বাবাকে। তিনি তো আওয়ামী লীগ করতেন, তার আগের সরকার ছিল হচ্ছে বিএনপির সরকার, এবং তিনি আওয়ামী লীগের একজন নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে কিন্তু ওই প্রথম 7ই মার্চের রাতের যে গ্রেফতার হয় সের মধ্যে কিন্তু তিনিও ছিলেন। তিনি একমাত্র সেই সময় আওয়ামী লীগের নেতা হিসেবে সেই তালিকাতে তিনি ছিলেন। এবং আমাদের অনেক নেতা সেদিন গ্রেফতার হয়েছিলেন, আমাদের নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাও গ্রেফতার হয়েছিলেন। ওই 2 বছর সময়টাতে আপনি দেখবেন যে জামায়াতে ইসলামের একজন নেতাও কিন্তু গ্রেফতার হয়নি, তাই না? তো বিএনপির সাথে 5 বছর সংসার করলো তারা, এবং যে সমস্ত কারণে বিএনপি বিতর্কিত হয়েছে, 10 ট্রাক অস্ত্র মামলা বলি বা 21শে আগস্টের যে ঘটনা, সেগুলোতে তো জামায়াতে ইসলামী নেতাদের নেতৃত্বাধীন মন্ত্রণালয়গুলো সরাসরি জড়িত ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা যদি বলি, শিল্প মন্ত্রণালয়ের কথা বলি, স্বরাষ্ট্র সচিব তৎকালীন সময়ে তিনি জামায়াতে ইসলামীর বোনাফাইড একজন মানে ভাবশিষ্য ছিলেন, তাই না? শিল্প মন্ত্রণালয়ের অধীনে 10 ট্রাক অস্ত্র বাংলাদেশে আনা হলো। তো বিএনপির সাথে সংসার করা অবস্থায় তারা এত শত অপকর্মগুলো তারা করেছে, দল হিসেবে করেছে, কিন্তু তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়া হলো না। 2 বছর তারা বহাল তবিয়তে ঘুরে বেরিয়েছে, এবং মইনু আহমেদ তৎকালীন সেনাপ্রধান সাংবাদিক সম্মেলনে বলেছিলেন জামায়াত ইসলামী ইজ নট ফাইন্যান্সিয়ালি কারাপ্ট। তো সেই ক্ষেত্রে আপনি একটা সরকারের একটা অংশকে আপনি দায় মুক্তি দেবেন, আবার বিএনপি নেত্রী তার সন্তান সবাইকে গ্রেফতার করে তাদের উপরে নির্যাতনও করবেন, তাহলে জামায়াত ইসলামীর কি সেখানে সংশ্লিষ্টতা ছিল না? সেই তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক বিএনপির উপরে যে অত্যাচার নির্যাতন তৎকালীন সময়ে হয়েছে, আমরা তো বলেছি আমরা বিচার চাই। আমরা তো বিএনপির নেতাকর্মীদেরকে ধরে নিয়ে গিয়ে তাদেরকে পিটিয়ে মারুক, সেটা তো আওয়ামী লীগের রাজনীতি না, বিএনপির সেটা রাজনীতি হতে পারে, যেটা আমরা মব সন্ত্রাসের মাধ্যমে দেখেছি। আমার বাবাও জেলে ছিলেন, তারেক রহমান সাহেবের সাথে আমার বাবা জেলে ছিলেন, এবং আমাদেরকে সেই কাশিমপুর জেল থেকে বা যখন বঙ্গবন্ধু মেডিকেল কলেজে আসা হতো তখন বলতেন তিনি যে মানে তারেক রহমানের সাথে আলোচনা হয়েছে বা কথা হয়েছে, বিএনপি নেতৃবৃন্দের সাথে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, সেটা তো জেলে, তখন সালমান রহমানও জেলে ছিলেন, তা আমাদের বাইরে থেকে অনেক খাবার দাবার ওষুধ পত্র ইত্যাদি পাঠাতে হতো, তাদের সাথে কমিউনিকেশন হতো। তো বিএনপি এবং আওয়ামী লীগ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, জামায়াত ইসলামী তো কিছুই হয়নি, তাই না? তো এখন বিষয়টা হচ্ছে জামায়াত ইসলামী এবং বিএনপির যে যে রাজনৈতিক সম্পর্কটা, সেটা আদর্শিক দিক থেকে একটা জায়গাতে ছিল, যে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ বিরোধিতা। বাংলাদেশে রাজনীতিতে সবসময় আমরা দেখে এসেছি আওয়ামী লীগ একটা পক্ষ, আর একটা হচ্ছে এন্টি আওয়ামী লীগ, সেটা শুধু নাম পরিবর্তন হয় নানান সময় সময়। এটা আমাদের একটা আমি বলবো রাজনৈতিক আমি বলবো দুর্ভাগ্য। দুর্ভাগ্য কেন আওয়ামী লীগ যে সমস্ত বিষয়গুলোর জন্য স্ট্যান্ড নেয়, যেখানে শেখ হাসিনা যে সমস্ত বিষয়ে কোনোদিন আপোষ করেন না, হ্যাঁ, কৌশলের জায়গায় তাকে আপোষ করতে হয়েছে রাজনীতিতে, কিন্তু আদর্শিক কিছু প্রশ্নের জায়গায় যে সমস্ত বিষয় তিনি আপোষ করেন না, সেগুলোতে কেন আমরা অন্যদেরকে আপোষকামী হিসেবে পাই? যে যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে আমরা কেন সেখানে অন্যদেরকে আপোষকামী হিসেবে পাই? আমরা উগ্র মৌলবাদের প্রশ্নে কেন আমরা তাদেরকে আপোষকামী হিসেবে পাই? তো সেই জায়গাটাতে আমাদের আপনার কথা শুনে মনে হচ্ছে যে ওই যে রাজনীতিতে একসময় আওয়ামী লীগ বিএনপিও ঐক্যবদ্ধ হয়ে পড়তে পারে, সেরকম একটা সম্ভাবনাও দেখেন কিনা? কারণ এই প্রসঙ্গ তো উঠছে যে ভারত সহ যেসব শক্তি তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম করেছেন, তাদের কেউ কেউ এমন কথা বলেছেন কিনা যে আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, সে শর্তে বা সে প্রতিশ্রুতি তারেক রহমান কোথাও দিয়েছেন কিনা? এবং এটা মনে হয় কিনা, যেমন ধরেন সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা বললেন যে 32 নম্বরে প্রথম আগুন দিয়েছে যুবদলের একজন, আর বেগম খালেদা জিয়ার জানা যায় নজরুল ইসলাম খান কিন্তু স্পষ্টত শেখ হাসিনা সরকারকে দায়ী করেছেন খালেদা জিয়াকে কারারুদ্ধ রেখে তাকে অসুস্থ করে মেরে ফেলার জন্য, এবং বলেছেন এই খালেদা জিয়ার মৃত্যুর দায় কখনো ফ্যাসিবাদী হাসিনা এ দায় এড়াতে পারবে না। এরকম অবস্থায় কি সম্ভব কোনোভাবে রাজনৈতিক মৈত্রী? দেখুন, রাজনৈতিক মৈত্রীটা হয় দুটো কারণে। প্রথমত একটা কিছু বুনিয়াদী বিষয়ের উপরে রাজনৈতিক দলগুলোর একটা অবস্থান থাকে, সেই সমস্ত জায়গায় তো বিএনপি এবং আওয়ামী লীগের আবার একটা খুবই কাছাকাছি অবস্থান আছে। যেমন আমি বলবো যে আমি যদি বলি যে কিছু বিদেশি শক্তি বাংলাদেশের সামরিক স্থাপনা তৈরি করা বা সেখানে একটা যে কিছু কিছু বিষয়ে যে আমাদের যে মেইন আপনার ইনফ্রাস্ট্রাকচার গুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া, সেগুলোতে জায়গায় গিয়ে কিন্তু ঘুরে ফিরে কিন্তু আওয়ামী লীগ বিএনপি কিন্তু বেশি দূর যেতে পারে না যে দিয়ে দেওয়ার প্রশ্নে।
চাইলেও বিএনপি অনেক কিছু দিয়ে দিতে পারে না, আওয়ামী লীগও চাইলে দিয়ে দিতে পারে না, কারণ ইভেনচুয়ালি তারা দুজনেই কিন্তু জনগণের কাছে ন্যূনতম জবাবদিহিতার জায়গাটাতে থাকে। দিয়ে দেয় কারা? সবকিছু, যাদের কোনো জবাবদিহিতা নেই, যাদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই। তো সেই হিসেবে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে সংঘাত সংঘর্ষ সেটা চলেছে, এবং আওয়ামী লীগ সবচেয়ে বড় ভিকটিম হয়েছে ঐতিহাসিকভাবে। আওয়ামী লীগ এখন পর্যন্ত ভিকটিম, এবং এই ভিকটিম থাকা সত্ত্বেও আপনাকে বুঝতে হবে আওয়ামী লীগ কেন 15 বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল। এটা যে শুধুমাত্র আওয়ামী লীগ এবং দোর্দণ্ড প্রতাপশালী বলেই যে সে সরকারে ছিল তা কিন্তু নয়। আওয়ামী লীগকে কিন্তু নানান জায়গায় বিশেষ করে অর্থনীতির প্রয়োজনে কম্প্রোমাইজ করতে হয়েছে। অর্থনীতির প্রয়োজনে যেহেতু কম্প্রোমাইজ করতে হয়েছে, এবং সেই কারণে অর্থনীতি যথাযথভাবে পরিচালিত হয়েছে, এবং অর্থনীতি চলার কারণেই কিন্তু উন্নয়ন হয়েছে। এবং সেই বৃহত্তর স্বার্থে ছাড় দেওয়া রাজনীতির শেখ হাসিনার কাছ থেকে শিখতে হবে তারেক রহমানকেও। যদি তিনি সেটা শিখতে না পারেন, সেই ক্ষেত্রে তিনি যদি ভবিষ্যতে কখনো রাষ্ট্র ক্ষমতা নেন, সেটা স্থায়িত্ব পাবে না। আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আওয়ামী লীগ সরকারের সময়ে মির্জা আব্বাস সাহেবের ঢাকা ব্যাংক তো বন্ধ হয়ে যায়নি, তাই না? কিন্তু বিএনপি যখন আসার আগেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন বা মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো রাতারাতি কিন্তু মালিকানাধীন পরিবর্তন হয়েছে। বিএনপির একটি প্রতিষ্ঠান দেখানো যাক যেখানে আওয়ামী লীগ সরকার, সেটা কারখানা হতে পারে, ব্যাংক হতে পারে, টেলিভিশন হতে পারে। আপনার আমার দেশের ইনসিডেন্টটা ভিন্ন। মাহমুদুর রহমানের সাথে বিএনপিরও কিন্তু সমস্যা আছে, হ্যাঁ, এটা যে আওয়ামী লীগের বিষয় তা কিন্তু নয়। কিন্তু বিএনপির যে সমস্ত রাজনৈতিক নেতা যারা ছিলেন, তাদের যে প্রতিষ্ঠানগুলো, তারা সেগুলো কিন্তু কিছুই নষ্ট হয়নি, ভাঙা হয়নি বা বন্ধ হয়নি। আমি চিনি যে জয়নাল আবেদিন ফারুক, তিনি বিএনপির একজন বড় নেতা, তার বিশাল মানে ইয়ে আছে, ফ্যাক্টরি আছে গাজীপুরে, গার্মেন্টস ফ্যাক্টরি আছে। তো আমি যেহেতু তার সাথে মানে আমার বন্ধু, আমার স্কুল জীবনের বন্ধু, তার মেয়ের স্বামী, হ্যাঁ, আমি তার সাথে সবসময় দেখা হতো, কথা হতো, আলোচনা হতো। আমরা কখনোই মানে আমি বুঝিনি বা তারাও সেই ইমপ্রেশন দেয়নি যে আওয়ামী লীগের লোক গিয়ে তিনি জয়নাল আবেদিন ফারুকের কারখানা বলে সেখানে কোনো মানে অবৈধ অনৈতিক কাজ করেছে, সেটা কিন্তু আমি কিন্তু শুনিনি। এই যে পুরো 15 বছর বিএনপির যারা ব্যবসায়ীরা আছেন, আমরা এই যে বিএনপি অ্যালাইন্ড ব্যবসায়ীরা আছেন, তারা তো তাদের ব্যবসা বাণিজ্য নির্বিঘ্নে করেছেন বলে অর্থনীতিটা কিন্তু স্থবির হয়নি। এখন তারেক রহমান সেই ক্ষেত্রে যদি অর্থনীতির স্বার্থে এবং তার নিজের রাজনৈতিক স্বার্থেও যদি সেই কম্প্রোমাইজ গুলো করার জায়গাতে যদি তিনি করতে না পারেন, তাহলে কিন্তু তার পক্ষেও রাষ্ট্র ক্ষমতা বেশি দিন ধরে রাখা বা আসলেও টিকে থাকাটা কিন্তু অনেক কঠিন হয়ে দাঁড়াবে। সেটা আওয়ামী লীগ বিএনপির বিষয় নয় বা জামাত জাতীয় পার্টির বিষয় নয়, সেটা হচ্ছে এটা ইকোনমিক ট্রেন্ড। আপনি যদি একটা দেশের অর্থনীতিকে স্থবির করে দেন, জনগণ আপনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিবে, নামিয়ে দিবে। তো সুতরাং এটা আসলে ভবিষ্যতে কিছু কিছু প্রশ্নে, কিছু কিছু জায়গাতে আপনাকে কম্প্রোমাইজ না করে চললে, কম্প্রোমাইজ না করলে কিন্তু যেমন 2001 সালে বিএনপি সরকার যখন ক্ষমতায় আসে, তখন আমার বাবা তখন চট্টগ্রামে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আবেদন করেছিলেন আওয়ামী লীগ সরকারের সময়। তখন সাদেক সাহেব ছিলেন। আওয়ামী লীগ সরকার তার সমস্ত ফাইল সেটা পাশ করে, এবং তৎকালীন সময় সেটা টাকা দিয়েছিল এস আলম গ্রুপ থেকে, এবং ব্যক্তিগত পর্যায় থেকে 5 কোটি টাকা নিয়ে সেটা আবেদনটা করা হয় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। আওয়ামী লীগ সরকারের সময় সমস্ত ফাইলপত্র সব রেডি করা হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ আমাদের তৎকালীন সময় যেহেতু নির্বাচনে আমরা আসতে পারিনি, যাই হোক বিএনপি আসলো। বিএনপি আসার পরও 2001 সালে কিন্তু জানুয়ারি মাসে ওই তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সইতেই কিন্তু সেই অনুমোদনটা কিন্তু পাশ হয়েছে। কারণ মানে প্রাতিষ্ঠানিক স্বার্থে তিনি এসেই তো মানে সব আওয়ামী লীগের সবকিছু বন্ধ করে দিব, এই কথাও তো তিনি বলতে পারতেন, তাই না? তো সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে সেই ধরনের এবার মনোবৃত্তি কি তারেক রাখেননি বলে। রহমানের সাথে আপনি মনে করেন কারো কথা হয়েছে, মানে আওয়ামী লীগ নেতৃত্ব নাকি এই নির্বাচনের আগে এখন আবার নতুন করে কৌশল নির্ধারণে ব্যাপক আলাপ আলোচনা চলছে আপনাদের মধ্যে? আপনাদের অনেকে, নেতৃবৃন্দের অনেকে আবারও দিল্লি গিয়েছিলেন সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে, এমন কথাও শুনেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে। আবার মানে এই যে নতুন মার্কিন রাষ্ট্রদূত আসছেন সে সময়টায়, জানুয়ারি মাসে, সে সময়টাও আবার মানে ফেব্রুয়ারির নির্বাচনটা এখনো অন্তর্ভুক্তিমূলক করতে
আপনাদের দিক থেকে মানে আর কোনো প্রত্যাশা আশা আছে কিনা, নাকি এবার নির্বাচনটা হয়ে যাবে সেটাই মনে করছেন? ভারত সরকার একরকম সেটা আসলে মেনে নিয়েছে কিনা? ভারত তো সবচেয়ে বড় অ্যাডভোকেট ছিল আপনাদের জন্য, যে অন্তর্ভুক্তিমূলকই হতে হবে নির্বাচনটা স্থিতিশীলতার স্বার্থে, সেটা মানে বাংলাদেশের উদ্দেশ্যে বলতো যেমন তেমন বারবার মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন তরফকে স্মরণ করিয়েছে। ভারতও হাল ছেড়ে দিয়েছে, এবার তারেক রহমান এসে একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করবেন, সেটাই নেক্সট স্ট্র্যাটেজি। দেখুন, ভারত বলার মানে কি বলেছে সেটা আমি সুনির্দিষ্ট করে আমার কাছে সেই তথ্যটা নেই। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের 7জন সিনেটর একটা যৌথভাবে বাংলাদেশে এই যে ক্ষমতা দখলকারী ইউনূসকে কিন্তু চিঠি লিখেছে। তারা কিন্তু ক্লিয়ারলি বলেছে দুটো কথা, মানে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা সেটার বিরোধিতা করেছে তারা, আবার তারা বলেছে পার্টিসিপেটরি ইলেকশন হতে হবে, আবার তৃতীয় কথা বলেছে ফ্লড আইসিটি ট্রাইব্যুনাল, যেই ট্রাইব্যুনালটা কার্যকর মানে করতে গিয়ে এত সমালোচনা এবং আমাদের নেত্রীকে তথাকথিত মৃত্যুদণ্ড দেওয়া হলো, ক্যাঙ্গারু কোর্ট, সেটাকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটররা বলছে, আমরা কিছু বলিনি, আমাদের যে মানে বলতে হয়েছে কিছু তা কিন্তু না। তো এখন এক পেশে একটা নির্বাচন, সেই নির্বাচনেও তারা এখনো স্থির হতে পারছে না কি করবে, সেটা মানে তাদের পক্ষে অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে সেই নির্বাচনের প্রশ্নে আমরা তো এখনো বলিনি যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই না। আমরা তো বলতে পারতাম না আমরা অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আওয়ামী লীগ এমন একটি দল 2008 সালের সেপ্টেম্বর মাসে সিদ্ধান্ত যখন নেওয়া হলো যে নির্বাচন হবে ডিসেম্বর মাসে, অক্টোবর এবং নভেম্বর 2 মাসের মধ্যে আওয়ামী লীগ মাঠে নেমে নির্বাচন করে ফেলেছে। সেখানে বিএনপিও মাঠে ছিল। আওয়ামী লীগ ইজ অলওয়েজ ইলেকশন মুখী একটা রাজনৈতিক দল। তো সুতরাং আপনি পার্টিসিপেটরি ইলেকশন যদি হয়, আওয়ামী লীগ যে কোনো সময় নির্বাচন করতে রাজি, কিন্তু নির্বাচনের যে বিষয়, আমার তো 300 এমপির মধ্যে 100 এখন কারাগারে, আর বাকি 200 আত্মগোপনে। তো সেই ক্ষেত্রে আমার যারা ইতিমধ্যে নির্বাচিত এমপি হয়েছেন তাদেরকে বেঁধে রেখে, তাদেরকে বাইরে রেখে, তাদেরকে প্রক্রিয়া থেকে, সেটা তো কোনো নির্বাচন হতে পারে না, সেটা তো একটা টোকেন জেস্চার বলতে পারেন। তো সেই ক্ষেত্রে আমাদের দাবি সবসময় যে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের আয়োজন আপনারা করতে যাচ্ছেন, সেটা ভারত বলে না, মার্কিন যুক্তরাষ্ট্র বলে না, এটা সকলেরই কিন্তু একটাই কথা যে বাংলাদেশে একটা বৃহৎ ইলেকটোরেট, সেটা আওয়ামী লীগের ভোটার, জাতীয় পার্টির ভোটার, তারাও যে ভোট দিতে যাবে এমন কোনো নিশ্চয়তা নেই, কারণ সেখানে তারা কিন্তু ব্যাপক চাপের মধ্যে আছে। শুধু আওয়ামী লীগ বলে কেন, ওয়ার্কার্স পার্টির আমাদের যিনি রাশেদ খান মেনন, তার দলের কিন্তু 2টো সিট বিএনপি সরকারের সময় কিন্তু পার্লামেন্টে ছিল, বরিশালে ছিল, রাজশাহীতে ছিল। তারপরে এই যে জাসদের সিট, হ্যাঁ, সেখানে তো তারা নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। এই দলগুলোর যে নির্বাচনে টোটাল যে ভোটের পার্সেন্টেজ যেটাই হোক না কেন, তাদের সংসদে প্রতিনিধিত্ব করেছিল তারা প্রতিকূল পরিবেশেও। তো সেই ধরনের সংসদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোকে আপনি একেবারে গলা চেপে ধরে নির্বাচন থেকে বাইরে রাখছেন। এই যে একটা অরাজকর এবং নৈরাজ্যপূর্ণ অবস্থা, এবং যেখানে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মী অ্যালাইন্ড, আমাদের যারা এলাই আছে তাদের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে, জেলে হত্যা করা হচ্ছে, বাইরে হচ্ছে। এই পরিস্থিতিটা পরিবর্তন না হলে নির্বাচনের পরিবেশই নেই। আপনি কি মনে করেন বর্তমানে যে বিদ্যমান পরিস্থিতি, যেখানে জামায়াতে ইসলামীর সাথে বিএনপির মানে চারিদিকে প্রত্যেকটা বিষয়ে নিয়ন্ত্রণ, প্রভাব এবং দখল নিয়ে যে একটা মনস্তাত্ত্বিক এবং মাঠের যে বিরোধিতা এবং সংঘর্ষ চলছে, এই পরিস্থিতিতে কি নির্বাচন আসলে করা সম্ভব? এই যে পুলিশ স্টেশন থেকে লুট হয়ে যাওয়া অস্ত্রর 30% এখন পর্যন্ত আপনার উদ্ধার করা হয়নি। এই 30% অস্ত্র মানে হচ্ছে আমাদের দেশের টোটাল পুলিশ ফোর্সের 30% অস্ত্র, নিয়ার অ্যাবাউট 8 to 10,000 লেথাল ওয়েপন কিন্তু এগুলো, হ্যাঁ, অথবা নন লেথাল ওয়েপনও হতে পারে। তো সেই যে পুলিশ গ্রেড ওয়েপন সেগুলো যেখানে মাঠে আছে 300 আসনে, এই 10,000 অস্ত্র, এর সাথে আরো অবৈধ অস্ত্র, এই অস্ত্রগুলোর ইম্প্যাক্টটা কি হতে পারে সেটা তো আপনি এখন থেকে বুঝতে পারছেন। এই ধরনের পরিস্থিতিতে আসলে নির্বাচন কতটুকু অর্থবহ হবে, নির্বাচন কতটুকু অংশগ্রহণমূলক করা যাবে, এই যারা করতে চাচ্ছে তাদের মধ্যে অংশগ্রহণমূলক কতটুকু করা যাবে, এই প্রশ্নটা এখনো আছে।
তারেক রহমান কি আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মানে উনি যদি ক্ষমতায় যান, উনি যদি হন পরবর্তী প্রধানমন্ত্রী, সে পথ করে দেবেন সেটা প্রত্যাশা করেন? মানে একটা অন্যরকম রাজনীতি শুরু হবে মনে করেন? এবং প্রথমত হচ্ছে, ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবেন সেটা যদি বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেয়া হতো বা দেয়া হয়, বা সেটা যদি সুযোগটা দেয়া হয়, তাহলে কে প্রধানমন্ত্রী হবেন সেটা আমরা কেউই জানি না। হ্যাঁ, সেটা আহ, মানে আমরা বলছি যে কারান্তরীণ যে রাজনৈতিক নেতৃবৃন্দগুলো আছেন তাদের মধ্যে থেকে কেন হবে না। বাংলাদেশে তো অনেক রাজনৈতিক পপুলার পলিটিক্যাল লিডার, হ্যাঁ, বাংলাদেশের ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে পারেন। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, তাকে রাজনীতি করে আপনি তাকে ওই যে দেশের পরিস্থিতি পরিবর্তন করে নির্বাচন করার সুযোগ দিন, তিনি কেন হবেন না? বিষয়টা আসলে কে হবেন বিষয় না। তারেক রহমান যদি জনগণের ভোটে পার্টিসিপেটরি ইলেকশনে দেশে যদি নির্বাচন করে যদি সংসদে যেতে পারেন, সংসদ সিদ্ধান্ত নেবে সংসদ নেতা কে হবে, প্রধানমন্ত্রী কে হবে, সংসদের সেটা মানে রুলিং পার্টি ডিসাইড করে, তাই না? এখন সেই ক্ষেত্রে সেই ডিসিশনের পরে তার মানসিকতা, যেই রাষ্ট্রের দায়িত্বে থাকবে তাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কিভাবে রাষ্ট্র পরিচালনা করব। বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ রেখে রাষ্ট্র ক্ষমতায় কেউ স্থায়ীভাবে শান্তিপূর্ণভাবে আপনার এই যে রাষ্ট্র পরিচালনা করতে পারবে, এই চিন্তাটা কোনো উন্মাদও করে না। আওয়ামী লীগের আজকের পরিস্থিতিতেও দেশের অভ্যন্তরে একটি আন্দোলন বা সংগ্রাম করার মতন সক্ষমতা আজকেও আছে। কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এই মুহূর্তে আওয়ামী লীগ বনাম অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে বাফার হিসেবে দাঁড় করানো হয়েছে সেনাবাহিনীকে। সেনাবাহিনী হচ্ছে আমাদের লাস্ট রিসোর্ট। এখন আমাকে যদি আন্দোলন সংগ্রাম করতে হয়, প্রকারান্তরে সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন করতে হচ্ছে। তো সেই ধরনের পরিস্থিতিতে আওয়ামী লীগ যেতে চায় না, যেখানে আমাকে সেনাবাহিনীকে ফেস করতে হবে। তার মানে হচ্ছে আমি গৃহযুদ্ধের দিকে যাচ্ছি। আর আমরা তো প্রথম থেকে বলে আসছি যে গৃহযুদ্ধপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করবেন না, আমরাও গৃহযুদ্ধপূর্ণ পরিস্থিতি চাই না। এই 16 মাসে গৃহযুদ্ধের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছিল, এবং এখনো সেই প্রচেষ্টা পুরোপুরি আছে। আপনি দেখবেন যে ওসমান হাদির যেই মৃত্যু, তাকে হত্যা করা নিয়ে যে ঘটনাটা ঘটলো, তার পরবর্তীতে যা কিছু হয়েছে, এবং সেখানে একটা পরিকল্পনাও ছিল যে একটা মানে রেভলিউশনারি গভর্নমেন্ট বা এই ধরনের কিছু ডিক্লেয়ার করার একটা আলোচনা আমরা শুনেছি। সুতরাং এই ধরনের একটা একটা অত্যন্ত, আমি বলবো, আনসার্টেন যে সিচুয়েশন, এই আনসার্টেন সিচুয়েশনে কোনো রাষ্ট্র, কোনো এই যে ইউনুসের অবস্থা আজকে ত্রাহি ত্রাহি, সারা পৃথিবী থেকে তার যে পরিচিতি সেই হিসেবে তো তার তো অনেক দূর সবচেয়ে বেস্ট গভর্নমেন্ট পরিচালনা করার কথা ছিল। কিছু এই ছেলে পেলেকে বিদেশ, পরিস্থিতিটা থেকে একটা নির্বাচিত সরকারি পরিত্রাণ দিতে পারে, সেটা যেমন বাংলাদেশের জনগণের একটা ব্যাপক প্রত্যাশা আছে। এখন মনে হচ্ছে যে বাংলাদেশের মানে বিষয়ে এই প্রত্যাশাটা বিদেশেরও আছে, মানে অন্যান্য দেশেরও আছে, এবং সেক্ষেত্রে তারেক রহমানকে একটা ঝুঁকিহীন, কম ঝুঁকিপূর্ণ একটা চয়েস বলে মনে করার কারণেই সকলে এতটা মানে উৎসাহিত হয়ে উঠেছেন তার দেশে ফেরায়। তো আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে যদি ভারত তারেক রহমানের মধ্যে একজন স্থিতিশীল অংশীদার পেয়ে যান, সহযোগী পেয়ে যান, তাহলে ভারত এই যে মানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কে একরকমের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দিচ্ছে ভারত থেকে, কিংবা ভারত যে মানে এই যে আপনাদের বিপদের সময় আপনাদের অনেক মানে দল, নেতা, কর্মী, সংগঠনেরই অনেক মানুষজনের একরকমের একটা আশ্রয়স্থল হয়ে উঠেছে, ভারত এই সমর্থনটা আপনাদের দেবে কেন? কারণ আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন ভারতের সুশীল সমাজের একটা অংশও কিন্তু এখন প্রশ্ন তুলছেন, টকশোতে আলাপ হচ্ছে যে এই আওয়ামী লীগ সভানেত্রী বা আওয়ামী লীগকে আশ্রয় দিয়েই আমাদের বোধহয় বাংলাদেশের সাথে সম্পর্কটা খারাপ হয়ে গেল। তাহলে তারেক রহমানের সঙ্গে বন্ধুত্বটা আরো গাঢ় হলে আপনাদের সঙ্গে বন্ধুত্বটা তো ফিকে করতেই পারে ভারত। ভারত বলেন বা যুক্তরাষ্ট্র বলেন, যুক্তরাজ্য, পৃথিবীর কোনো দেশ কিন্তু কখনোই তার মানে প্রায়র হিস্ট্রি রেকর্ড ছাড়া কিন্তু তারা সম্পর্ক করে না। তারা তার মানে ট্রাইড এন্ড টেস্টেড যেই হিস্ট্রি, যেখানে ঐতিহাসিকভাবে কার সাথে তারা কাজ করতে পেরেছে, কার সাথে কাজ করতে পারেনি, বা কারা থাকলে, কোন রাজনৈতিক শক্তি থাকলে ন্যাশনাল সিকিউরিটি বিপর্যস্ত হয় না, সেটা কিন্তু তারা খুব ভালো করে বোঝে। ভারতের চাইতেও এখন একটা বড় মাথা ব্যথা হচ্ছে
পশ্চিমা বিশ্বের। পশ্চিমা বিশ্বে যেই পরিমাণ বাংলাদেশি, আমি যদি বলি ইউরোপ বা আমেরিকা বা যুক্তরাজ্য, যেই পরিমাণ, বা অস্ট্রেলিয়ায় যেই পরিমাণ বাংলাদেশি সেখানে থাকে, আমাদের দেশের মানুষ সেখানে থাকে, সেইখানে যখন মাদার কান্ট্রিতে, আমার মাতৃভূমিতে যখন সেটা যদি একটা জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হওয়ার প্রক্রিয়ায় থাকে, সেটার ইম্প্যাক্টটা কিন্তু প্রবাসী বাঙালিদের মধ্যে কিন্তু পড়ে। আপনি দেখবেন যে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া থেকে অলমোস্ট এভরি 6 মান্থস, মানে ধরে ধরে, অ্যালিগেশনটা কিন্তু স্পেসিফিক, যে যে র্যাডিকালাইজড হয়ে যাচ্ছে তাদেরকে আমরা পাঠাচ্ছি। যেখানে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া থেকে র্যাডিকালাইজড বাঙালি ধরে ধরে পাঠানো হচ্ছে, যেখানে ইউএই, আরব আমিরাত আমাদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে, যেইখানে সারা পৃথিবীতেই বাংলাদেশটা এখন একটা, বাংলাদেশ দেশ হিসেবে ছোট হতে পারে, মানুষের সংখ্যা কিন্তু সারা পৃথিবীতে, এমনকি আমি জানি যে ইসরায়েলেও বাংলাদেশি আছে, তারা পারমিট নিয়ে, জর্ডান থেকে পারমিট নিয়ে কাজ করতে যায়। হ্যাঁ, আমি আমি জানি সেটা, 8 ঘন্টা পারমিট আছে, সেখানে নানান ধরনের কাজ সেখানে করে। তো এই যে সারা পৃথিবীতে যে বাংলাদেশিরা বিদ্যমান আছে, মাদার কান্ট্রিতে যখন আপনি, সিরিয়াতে যখন আইসিস এর রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, সিরিয়ান সারা পৃথিবীতে আছে কজন? অল্প কিছু। সেই অল্প কিছু সিরিয়ানের জ্বালাতেই মার্কিন যুক্তরাষ্ট্র তটস্থ ছিল। হ্যাঁ, এখানে আক্রমণ হতো, ওখানে আক্রমণ হতো। এখন চিন্তা করে দেখুন, বাংলাদেশে যদি সেই ধরনের একটা নৈরাজ্যবাদী জঙ্গিবাদী গোষ্ঠী যেভাবে উত্থান ঘটছে, সামাজিক যোগাযোগ মাধ্যম দেখলে আমরা দেখি, সেটা সকলের জন্য একটা বিশাল সিকিউরিটি রিস্ক। বাংলাদেশ যাতে করে একটা ইন্টারন্যাশনাল সিকিউরিটি রিস্কে পরিণত না হয়, এজন্য তারা সবসময় সেখানে চাইবে যে বহুদলীয় রাজনীতি এবং গণতন্ত্র, এবং যারা লিবারাল সেকুলার রাজনীতি করে এবং যারা করে না, তাদের মধ্যে একটা ন্যূনতম কম্প্রোমাইজের জায়গাটা যাতে থাকে। সেটা ভারত হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, সবাই সেটা চাইবে। কারণ সেটা না থাকলে যে এনার্কি থেকে আরো বেশি মিলিটেন্সি থেকে আরো বেশি আপনার র্যাডিকালাইজেশনটা সেটা তৈরি হয়, সেটা সকলেই বোঝে। আপনি আপনি পৃথিবীর, মানে রাশিয়া থেকে শুরু করে, আপনি যদি এখন বলি পাপুয়া নিউগিনি, সেখানে বাংলাদেশি আছে। হ্যাঁ, তো এই যে বাংলাদেশিদের প্রেজেন্সটা কিন্তু একদিক থেকে যেমনি আমাদের জন্য গর্বের বিষয়, বিশ্ব নেতাদের কাছে কিন্তু ইটস এ গ্লোবাল থ্রেট, ইট ইজ এ মেজর থ্রেট ইফ দ্য প্যারেন্ট কান্ট্রি, ইফ দ্য মেইন, এরা তো সবাই স্যাটেলাইট সিটিজেন। হ্যাঁ, মূল রাষ্ট্রে যখন এই পরিমাণ জঙ্গিবাদের চর্চা হচ্ছে, যেখানে রাষ্ট্রীয় মদদ দিয়ে ইউনুসের সময়ে ছেড়ে দেওয়া হলো, রহমানিকে ছেড়ে দেওয়া হলো, তারপরে জেএমবি বিক্রমপুরীকে ছেড়ে দেওয়া হলো, নানান ধরনের সন্ত্রাসী গোষ্ঠী ছেড়ে দেওয়া হলো। এই পরিস্থিতিতে তারেক রহমান বলি, বা আপনার এই যে মানে এখন আপনি দেখবেন যে অনেকগুলো অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু এখন মাঠে আসছে। আমাদের জাতীয় পার্টির যে শামীম হায়দার পাটোয়ারি থেকে বলুন, বা বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর রুমিন ফারহানাই বলুন, হ্যাঁ, এবং এই যে ফজলু সাহেব, এই যে বিএনপি, বা মেজর আখতারুজ্জামান, তা সবার কিন্তু একটা প্রচেষ্টা হচ্ছে যে এক্সট্রিমিজমের দিকে, উগ্রবাদের দিকে যেন বাংলাদেশটা ধাবিত না হয়। এটা কিন্তু গ্লোবাল কনসেনসাস অ্যাবাউট বাংলাদেশ। এই গ্লোবাল কনসেনসাসের বাইরে আমাদের প্রতিষ্ঠানগুলো যাওয়া সম্ভব না। সম্ভব ওদের, যাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। দেখুন যে এনসিপিতে যে সমস্ত ছেলেমেয়েরা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউকে, ইউএস, ফ্রান্সের দূতাবাসে দিনরাত যাতায়াত করতেন, বা তারা নিজেরাও স্বীকার করছেন তারা সহায়তা নিতেন সেখান থেকে, তারাও এখন কিন্তু প্যানিকে, আতঙ্কে, হ্যাঁ, তাদের যেহেতু মাস্টাররা, তাদের গাইড যারা করতেন বা তাদেরকে মানে গাইডেন্স যারা দিতেন, তারা যেহেতু বলছে যে এখন ছাড়ো এই পাগলের দল, গণহারে তারা পদত্যাগ করা শুরু করেছে। এরা তো তাদের মদদে বা পৃষ্ঠপোষকতাই তো এই দলটা গঠন করেছিল। এখন যখন দেখছে যে প্রজেক্ট এখন ব্যর্থ, হ্যাঁ, প্রজেক্টটা যেহেতু এখন ব্যর্থ হয়েছে, তারা দেখবেন যে সামান্থা, ডাক্তার, এই যে বলছেন, আবার তাসনিম জারা থেকে শুরু করে, মানে পয়সা উঠলো এনসিপির নামে, কিন্তু এখন ইলেকশন করতে চায় সে স্বতন্ত্র হয়ে। কেন? কারণ তাদেরকে যারা রেগুলেট করছে, তাদের রিমোট কন্ট্রোল যেখানে আছে, তারা কিন্তু উল্টে গিয়েছে। তারা যা ভেবেছিল, তারা দেখছে পরিস্থিতিটা ভিন্ন। এনজিও পার্টি দিয়ে দেশ চালানো সম্ভব না, পলিটিক্যাল এলিমেন্ট লাগবে, আওয়ামী লীগকে লাগবে, বিএনপি কে লাগবে, জাতীয় পার্টিকে লাগবে, এবং রিফর্মড জামায়াত ইসলামকে লাগবে। একটা এই আলোচনার মধ্যে দেখবেন
মানে জামায়াতে ইসলামীর আমিরও কিন্তু বলেছেন রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে যে তার সঙ্গেও ভারত আলোচনা করেছিল, তিনি এতদিন গোপন রেখেছেন 5 মাস, কারণ ভারত থেকে মানা করা হয়েছিল। আর আপনি জাতীয় পার্টির প্রসঙ্গ তুললেন, মানে জাতীয় পার্টির দুই পক্ষ, মানে আনিসুল ইসলাম মাহমুদ অংশ, জিএম কাদের অংশ, তারা দুই তরফই বলছেন যে তারা নির্বাচনে অংশ নেবেন এবং আওয়ামী লীগের ভোট মানে পাবেন সে প্রত্যাশা নিয়েও তারা আলাপ করেছেন। মানে আমার প্রশ্নটা কিন্তু ছিল যে নানাজনই যদি আওয়ামী লীগের বিকল্প হয়ে ওঠে, মানে বিশেষভাবে মধ্যপন্থী বিএনপি তারেক রহমানের নেতৃত্বে যদি ভারতের মতো প্রতিবেশী দেশগুলোকে বা আপনি বারবার যুক্তরাষ্ট্রের কথা বলছেন, যুক্তরাজ্যের কথা বলছেন, অংশীদার দেশগুলোকে যদি একটা স্থিতিশীলতা দিতে পারে সম্পর্কে এবং আভ্যন্তরীণ রাজনীতিতে, তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার জন্য তাদের তাগিদ দেওয়ার তাগিদটা তো কমে আসা স্বাভাবিক। মানে আওয়ামী লীগ তো তাহলে আরো অপ্রাসঙ্গিক হয় না, আওয়ামী লীগ আরো বেশি প্রাসঙ্গিক হবে যদি রাজনৈতিক কোন মানে দল সরকার পরিচালনার দায়িত্ব যদি অন্তর্বর্তীকালীন ভাবেও পায়। আমি যে বললাম যে নির্বাচন নিয়ে এখনো অনেক অনিশ্চয়তা আছে, নির্বাচন বাদ রাখুন, আপনি যে কোনো রাজনৈতিক দলকে এই মুহূর্তে বলা হলো যে আপনি অন্তর্বর্তীকালীন সরকারটা পরিচালনা করুন এবং নির্বাচন মানে অনুষ্ঠান করুন, নির্বাচনের দিকে ধাবিত হন। সেই রাজনৈতিক দলের যখন প্রক্রিয়াটা শুরু হবে তখন কিন্তু বিশ্ববাসী সকল স্টেক হোল্ডার সবাই চাইবে সকল রাজনৈতিক দলের পার্টিসিপেশন। এবং আওয়ামী লীগ যেহেতু একটা বড় সংগঠন, আপনি আওয়ামী লীগের শূন্যতা, আওয়ামী লীগের প্রয়োজনীয়তা তো বিএনপি দিয়েও সেটা মানে পরিপূর্ণ করা সম্ভব না। একটা পরিস্থিতিতে যেহেতু সেনাবাহিনী একটা পক্ষ নিয়েছে, আন্তর্জাতিক চাপের কারণেই হোক বা যে কোনো পরিস্থিতির কারণেই হোক বা কম্প্রোমাইজড হয়ে, সেই ক্ষেত্রে পুলিশ বাহিনী একটা অবস্থায় গিয়েছে, বা আমি যদি বলি আমাদের যেটা বিচারাঙ্গন সেটা একটা অবস্থায় নিয়ে যেতে বাধ্য করা হয়েছে। সেই অবস্থার কারণে এই মুহূর্তে তারা নীরবে অনেক কিছুই সহ্য করে যাচ্ছে আওয়ামী লীগ সংক্রান্ত বিষয়ে। দেশে তো এখন কোনো আইনের শাসন নেই, একেবারে একটা নৈরাজ্যকর একটা পরিস্থিতি। এই অবস্থায় তারা নীরবে যেহেতু অনেক কিছু সহ্য করে যাচ্ছে, তারা খুব ভালো করেই জানে বাংলাদেশে আওয়ামী লীগের মতন সংগঠন, বিশাল সংগঠন। আর আপনি ভোটের যেই পলিটিক্সটা বা ভোটের পার্সেন্টেজ সেটাতে আমরা গেলাম না, সংগঠনের দিক থেকে তো এটা একটা বিশাল সংগঠন। এটা তো আপনি বিএনপির চাইতে আরো বড় সংগঠন, বিএনপির নেতারাও কিন্তু স্বীকার করে। হ্যাঁ, এই সংগঠন তো ঘুরে দাঁড়াতে পারে নাই 15 মাসে। সংগঠন আপনি কিভাবে ঘুরে যাবেন? সংগঠনের যখন আপনি 40,000 কর্মীকে জেলে পুরে দিবেন, সংগঠনে যখন 800 নেতা কর্মীকে হত্যা করবেন এবং সেনাবাহিনী সরাসরি মাঠে নামিয়ে সেই সংগঠনকে আপনি দমন করবেন, বিএনপি তো 15 বছর পুলিশের ভয়েই তো রাস্তায় নামতে পারেনি। সেনাবাহিনী তো অনেক পরের কথা আসছে। আপনি তো এখন জঙ্গি বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিচার ব্যবস্থা এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবগুলোকে আওয়ামী লীগের পিছনে নামিয়েছে, সবগুলোকে। তো এই অবস্থায় তো কোনো দল টিকে থাকতো না, তারা তো নিষিদ্ধ করে দিয়েছে। নিষিদ্ধ করার পরও এত প্রতিকূলতার মধ্যেও আওয়ামী লীগের কিন্তু কোথাও ওই একজন দুজন খুচরো লোক ঘোষণা দিচ্ছে তারা অন্য দলে যাবে বা স্বতন্ত্র হবে। সংগঠন হিসেবে তো আওয়ামী লীগ তো নিশ্চিহ্ন হয়ে দূরের কথা, ক্ষয় হয়নি। মাঠে দাঁড়াতে পারা আর সংগঠনকে ধরে রাখতে পারা দুটো বিষয় আছে। আওয়ামী লীগ কিন্তু সাংগঠনিক ভাবে দাঁড়িয়েই আছে, মাঠে নামতে পারছে না এই পরিস্থিতির কারণে। মাঠে নেমে যাবে যেই সরকারি ভবিষ্যতে অন্তর্বর্তীকালীন যদি আরেকটা সরকার আসে, সেক্ষেত্রে কি তারা কি কতদিন সেনাবাহিনী বা পুলিশ বাহিনীকে দিয়ে তারা নিজেদেরকে মসনদ ধরে রাখতে পারবে? পরবর্তীতে যদি একটা নির্বাচন, এক পেশে নির্বাচন হয়েও যদি কোনো সরকার প্রতিষ্ঠিত হয়, এক পেশে একদলীয় ভাবে এক বিতর্কিত একটা নির্বাচনের মাধ্যমে যদি একটা সরকার আসে, সেই সরকারকে কতদিন জঙ্গি বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী দিয়ে আপনি আটকাতে পারবেন, রাখতে পারবেন? 3 মাস, 6 মাস। সেই 3 মাস 6 মাস পরে তাদেরকে তো ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। সেই ব্যারাকে যখন তারা ফেরত যাবে, সেই আওয়ামী লীগ তো মাঠে নামতে বাধ্য, আর মাঠে নামবে এবং সেই আওয়ামী লীগকে আপনার পক্ষে নিয়ন্ত্রণ করা অনেক বেশি কঠিন হবে, যারাই রাষ্ট্র ক্ষমতায় থাকে। এটা তারা কি বোঝে না? বিএনপি জামাতকেও যেমন সরকার নামিয়েই আবার মাঠে ফিরতে হয়েছে, আপনাদেরকেও তার মানে সরকার পতন ঘটিয়েই, মানে সেটা নির্বাচিত সরকার এলে সেই নির্বাচিত সরকারের পতন ঘটিয়েই আবার ফিরতে হবে, সেটাই মানে আপনার রাজনৈতিক ভবিষ্যৎবাণী। যদি সেই ধরনের শুভবুদ্ধির উদয় হয়ে থাকে,
সকল রাজনৈতিক গোত্রের রাজনৈতিক দলের মধ্যে যে ন্যাশনাল রিকনসিলিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে সুষ্ঠু বিচার খুবই গুরুত্বপূর্ণ। এই প্রতিশোধের রাজনীতি এবং জঙ্গিবাদী উন্মাদনার রাজনীতি সেটা করা যাবে না। তাহলে সরকার উৎখাত বা পতন বা সংগ্রাম বা সংঘর্ষের বিষয়টা এড়ানো যাবে। কিন্তু এখন পর্যন্ত যে ধরনের পরিস্থিতি বিদ্যমান, আমার মনে হচ্ছে বাংলাদেশের যে 15 বছরের যে সাইকেল অফ মানে ড্রাস্টিক চেঞ্জ, সেটার কাছ থেকে আমরা হয়তোবা মানে অত বেশি পরিবর্তিত হতে পারিনি। যেই সরকারই আসুক না কেন আগামীতে, তারাও খুব ভালো করেই জানে যদি এই ধরনের 15 বছর, যে 15 মাস ধরে যেভাবে করে আমাদের উপরে নির্যাতন অত্যাচার চালানো হচ্ছে, সেটা যদি তারা কন্টিনিউ করে, তারা তো সরকারে থাকতে পারবে না, তাদের পক্ষে সরকারে থাকা সম্ভব হবে না। এটা তারা খুব ভালো করেই জানে। এবং সেটা জেনেই কিন্তু তাদেরকেও, যদি কেউ আসে, যদি, আবারও বলছি যদি, নির্বাচন কিন্তু অনিশ্চিত এখন পর্যন্ত। কারণ এখন একটি রাজনৈতিক দল একেবারেই রাষ্ট্র ক্ষমতা উপভোগ এবং ভোগ দুটোই করছে, উপভোগও করছে, ভোগই করছে। সেটা হচ্ছে জামায়াতে ইসলামী এবং ইউনূসের যে গৃহপালিত দল এনসিপি, তাদের কাছেই তো রাষ্ট্র ক্ষমতা। জামায়াতে ইসলাম এবং তাদের বি টিম, এ টিম এবং বি টিম মিলে কিন্তু রাষ্ট্র তারা পরিচালনা করছে। তারা চায় না কিন্তু নির্বাচন যথাসময়ে হোক, এবং ইউনূস নিজেই চায় না নির্বাচন যথাসময়ে হোক। সুতরাং নির্বাচন যেহেতু অনিশ্চিত, ভবিষ্যতের কথাটা আমি এখানে বলতে চাই না। যদি কেউ আসে কাকতালীয় ভাবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়েও যদি কেউ আসে, তারাও জানে পার্টিসিপেটরি ইলেকশন ছাড়া কারো কিন্তু কোনো রক্ষা নেই। এইটা কিন্তু তারা জানে, খুব ভালো করেই জানে। অসংখ্য ধন্যবাদ মহিবুল হাসান চৌধুরী নফেল। আর আমি আলোচনা বাড়ালাম না, যে পার্টিসিপেটরি ইলেকশন ছাড়া মানে তো আপনারা 15 বছর থাকলেন, কাজেই সেই না না, প্রত্যাশা আমি এখানে আমি একটা বলতে পারি, আমরা পার্টিসিপেট করার জন্য কাউকে বাধ্য করিনি না করার জন্য। 14 সালে বিএনপি সিদ্ধান্ত নিল যে তারা পার্টিসিপেট করবেন না, আমরা কিন্তু তাদেরকে বারিত করি নাই। 18 সালে তারা পার্টিসিপেট করেছিলেন। নির্বাচনের প্রচার প্রচারণা, ভোটের রাজনীতিতে কি হচ্ছে এটা পরের কথা। 18 সালে তারা পার্টিসিপেট করেছিলেন। তারা প্রত্যেকটা উপজেলা নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে পার্টিসিপেট করেছেন। 24-এ এসে তারা পার্টিসিপেট করেন নাই। আমি তো তাকে বেঁধে রাখি নাই, তিনি আসেন নাই, আমাকে তো বেঁধে রাখা হচ্ছে। আমাকে আসতে দিন,